আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গত দিনগুলো আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের উপরে কিছু প্রশ্ন এবং ফৌজদারি আইনের উপর কিছু প্রশ্ন আলোচনা করছি। আজকে আমরা একটা ছোট মাইনর একটা আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, অস্ত্র আইন। আর আমরা চেষ্টা করব আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সাক্ষ্য আইন শুরু করার জন্য। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সাক্ষ্য আইন শুরু করব। যেহেতু আমি অলরেডি এখন ছুটিতে আছি, আগামী শনিবারে গিয়ে আমি ইউনিটে হাজির হব। হয়তোবা শনি রবিবার 2 দিন বা সোমবার 1-2 দিন হয়তোবা ক্লাস আপনাদের হবে না। আর গত 2 সপ্তাহ আমাদের এমসিকিউ পরীক্ষা হয় নাই। এই পরীক্ষাটা আগামী শুক্রবারে হবে। এই পরীক্ষাটা আগামী শুক্রবারে হবে এবং ক্লাসও হবে। অতএব সবাই ওইভাবেই প্রস্তুতি নিবেন। এখন আমরা শুরু করি হচ্ছে অস্ত্র আইন 1878। অস্ত্র আইনটা 1878 সালের 11 নম্বর আইন এবং 15 ফেব্রুয়ারি এটা কার্যকর হয়। অস্ত্র আইন 1878 সালের 11 নম্বর আইন এবং 15 ফেব্রুয়ারি 1878 এটা কার্যকর হয়। তাহলে অস্ত্র আইনের এক ধারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা। সংক্ষিপ্ত শিরোনাম বা আওতা অর্থাৎ এটা কি হিসাবে অভিহিত হবে। এই আইন 1878 সালের অস্ত্র আইন হিসাবে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে এক ধারা। তবে নিম্নলিখিত ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। নিম্নলিখিত ক্ষেত্র বলতে কি? অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ বা সমুদ্রগামী জাহাজে অবস্থিত সামরিক সাজ সরঞ্জাম বা যন্ত্রপাতি, অর্থাৎ বাংলাদেশের সীমানার ভিতরে সমুদ্রগামী জাহাজে সামরিক অস্ত্রশস্ত্র গোলাবারুদ এগুলা বা সামরিক সরঞ্জামাদি এর ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। হতে কি বলছে? সরকারি বা সরকারি কর্তব্য কর্মচারী হিসেবে কর্মরত বা সরকারি আদেশে অস্ত্রশস্ত্র নির্মাণ বা উৎপাদন বা পরিবর্তন, রূপান্তর, ক্রয়, আমদানি, রপ্তানি, পরিবহন ইত্যাদির কারণে যার অধিকার আছে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তাহলে এক ধারায় আমরা কি পাইলাম? এক ধারায় পাইলাম হচ্ছে অস্ত্র আইন 1878 হিসেবে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। তবে কোন কোন ক্ষেত্রে এই অস্ত্র আইন প্রযোজ্য নয়? অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা সমুদ্রগামী জাহাজে যেসব অস্ত্র আছে বা যুদ্ধের সরঞ্জামাদি আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবং আমরা কি করি? সরকারি কর্তব্য সম্পাদনকালে অস্ত্র ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা যখন সরকারি অস্ত্র সরকারি কাজে ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা প্রযোজ্য হবে না। এবং সরকারি আদেশে যেই ব্যক্তি অস্ত্র উৎপাদন করে, পরিবর্তন করে, রূপান্তর করে, বিক্রয় করে, আমদানি রপ্তানির যার অর্ডার আছে, পরিবহনের যার আদেশ আছে, সেই ব্যক্তির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। এর সাথে আপনি দিবেন পিআরবি 88 বিধি এবং 1012। 88 বিধিতে বলা আছে অস্ত্র ব্যবহার এবং 1012টা দিবেন হচ্ছে সাব ইন্সপেক্টর কি করতে পারবে? নিজ দায়িত্বে এটা ব্যবহার করতে পারবে। অস্ত্র আইনের 1012, পিআরবি 1012 এবং পুলিশ প্রবিধান 88, এই দুইটা দ্বারা মনে রাখবেন। 88 বলতে 88 আর কি, 88, পিআরবি 88 এবং 1012। তাহলে এক ধারার সাথে দেব অস্ত্র আইন 1878 হিসাবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। তবে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? সমুদ্রগামী জাহাজে বা সামরিক সাজ সরঞ্জামের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবং সরকার বা সরকারি কর্মচারী যারা কর্তব্য সম্পাদনকালে অস্ত্র বহন করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং সরকার বা সরকারের আদেশে যারা অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, পরিবহন করতে পারে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এক ধারা। দুই ধারা হচ্ছে কার্যকারিতা বা আরম্ভ। এটা গেজেট প্রকাশের তারিখ হতে
কার্যকর হবে। তাহলে গেজেট প্রকাশ হয়েছে 15 ফেব্রুয়ারি 1878, সেই ক্ষেত্রে আমরা ওইটা তো আর ধরবো না, আমরা ধরবো বাংলাদেশের যে গেজেট সেই গেজেট, অথবা ওই গেজেট তো আর আমরা পাবো না। 1878 সালের গেজেটে এগুলা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশ ক্রমে যেটা হয় সেটাতেই কার্যকর হবে 2 ধারা। 3 ধারা বাতিল। 4 ধারা হচ্ছে অস্ত্র আইনের সংজ্ঞা। অস্ত্র আইনের 4 ধারায় সংজ্ঞা বলা আছে। এখানে আমরা মোট 5টা সংজ্ঞা আছে, কিন্তু এই 5টার ভিতরে আবার আরেকটা সংজ্ঞা আমরা নিতে পারি। 4 ধারার মধ্যে 5টা সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলা হচ্ছে কামান, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম, আর হচ্ছে লাইসেন্স। এখন এই লাইসেন্সের মধ্যে আবার আরেকটা পার্ট আছে লাইসেন্স কৃত, অর্থাৎ যার কাছে লাইসেন্সের অনুমোদন দেওয়া আছে তাকে হচ্ছে, তার ওই আবেদনটাকে বলে লাইসেন্স কৃত। তাহলে সংজ্ঞার কামান বলতে কি বোঝা যায়? কামান হচ্ছে হালকা মর্টার শেল, ওয়াল পিসেস, মেশিন গান বা অন্যান্য যুদ্ধাস্ত্র এবং সব ধরনের খুচরা যন্ত্রাংশ যার বাহন বা বহনের গাড়ি সমূহ বা সব ধরনের গোলা বারুদ ও কার্তুজ ইত্যাদি কামান হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এক কথায় কি নেব? যে হালকা মর্টার শেল, ওয়াল পিসেস মেশিন গান, বা যেগুলা ছোট ছোট অংশ, অর্থাৎ মনে হয় যে একটা বন্দুকের বা কামানের কি হয়, এটার গুড়ির একটা অংশ হয়, তার সামনের একটা অংশ হয়, এই যে অংশ বিশেষ গুলা এইগুলা হয় কামান। অর্থাৎ যখন এটার গোলা বারুদ বা কার্তুজ সবকিছু মিলাইয়েই কি হয়, কামান হয়। সেই ক্ষেত্রে এটা পুরোটা যখন আমরা পাওয়া যাবে বা এটার অংশ বা এটার বহন করার যে গাড়ি সেটাও কি হবে, কামান হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে অস্ত্রশস্ত্র। অস্ত্রশস্ত্র কি? অস্ত্রশস্ত্র বলতে আগ্নেয়াস্ত্র, বেনেট, তরবারি, ছুরা, বর্ষা, তীর, ধনুক, কামান, অস্ত্রের খুচরা যন্ত্রাংশ বা যন্ত্রপাতিকেও অস্ত্রশস্ত্র বলা হয়। তাহলে আগ্নেয়াস্ত্র বলতে, এখন যদি না আপনাকে অস্ত্র বলতে আগ্নেয়াস্ত্র বলে, তাহলে আগ্নেয়াস্ত্র বলতে তো আমরা সবগুলাই বুঝি যেগুলো হচ্ছে মানুষের জীবন বিধ্বংসী, যেমন পিস্তল, রাইফেল, এই এসএমজি, এলএমজি, এগুলা হচ্ছে কি আগ্নেয়াস্ত্র। আর বেয়নেট কি পাইলাম? যেটা হচ্ছে চাকুর মতো, তরবারি, ছুরা, বর্ষা সবগুলাই কিন্তু অস্ত্র শস্ত্র, অর্থাৎ অস্ত্রের অংশগুলোই কিন্তু অস্ত্র শস্ত্র হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে গোলা বারুদ। গোলা বারুদ বলতে কি? গোলা বারুদ হচ্ছে দ্রব্য, টর্পেডো, সাবমেরিনে ব্যবহারের জন্য প্রস্তুতকৃত দ্রব্যাদি, রকেট, বন্দুকের বিভিন্ন পদার্থ, ডায়নামাইট, বিস্ফোরক পদার্থ, গোলা বারুদ প্রস্তুত করার যন্ত্রপাতি ইত্যাদিকে কি করে, গোলা বারুদ হিসেবে গণ্য হবে। তাহলে টর্পেডো, সাবমেরিন, এইগুলা মনে রাখবেন একটু। টর্পেডো, সাবমেরিন আর গোলা বারুদের যেসব দ্রব্য সমূহ আছে, রকেট বা বন্দুকের বিভিন্ন পদার্থ, ডায়নামাইট, বিস্ফোরক পদার্থ, এগুলা গোলা বারুদ হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে সামরিক সরঞ্জাম। সামরিক সরঞ্জাম বলতে হচ্ছে বাংলাদেশের জন্য বা সরকারের গেজেট প্রকাশের মাধ্যমে যেসব সীসা, গন্ধক, সল্ট, পিটার এগুলাকেই সামরিক সরঞ্জাম বলে। আবার সামরিক সরঞ্জাম এগুলা কিন্তু আবার অস্ত্র শস্ত্র বা গোলা বারুদ হিসেবে গণ্য হবে না। যদি আপনাকে এমসিকিউ দেয় যে সামরিক সরঞ্জাম কোনটি, দিয়ে দিল হচ্ছে রকেট, টর্পেডো, ডায়নামাইট, সীসা, তখন আপনি কোনটা দিবেন? অবশ্যই দিবেন সীসা, গন্ধক, সল্ট, পিটার, এগুলা হচ্ছে সামরিক সরঞ্জাম। আর টর্পেডো, সাবমেরিন, ডায়নামাইট, বিস্ফোরক পদার্থ, এগুলো হচ্ছে গোলা বারুদ। আর অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ব্যানট, আগ্নেয়াস্ত্র, ব্যানেট, সুরা, এইসব হচ্ছে অস্ত্র শস্ত্র। তারপরে পাইলাম লাইসেন্স। লাইসেন্স বলতে কি? ওটা যেটার অনুমতি দেওয়া হয়,
আর সে অনুমতির জন্য যেটা আবেদন করে সেটা কি বলে? লাইসেন্স। আর লাইসেন্সকৃত অর্থাৎ লাইসেন্সের অস্ত্রশস্ত্রের লাইসেন্সের যে অনুমতি দান করা হয় বা সে যেটা গ্রহণ করে সেটা কি বলে? লাইসেন্সকৃত। অর্থাৎ যখন আপনি সরকারের বা সরকারের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে একটা অস্ত্র বহন করবেন তখন সেটা হবে কি? লাইসেন্সকৃত। আর যখন আপনি এটা লাইসেন্সের জন্য আবেদন করবেন তখন সেটা হবে কি? লাইসেন্স। আর আপনাকে অনুমতি দিলে পরে সেটা হবে লাইসেন্সকৃত। তাহলে আমরা সংজ্ঞা পাইলাম হচ্ছে মোট 6টা। আমরা সংজ্ঞা পাইলাম হচ্ছে মোট 6টা। প্রথম সংজ্ঞাটা কি? প্রথম সংজ্ঞাটা হচ্ছে কামান। কামান বলতে কি বোঝায়? কামান বলতে হচ্ছে মর্টার শেল, মেশিন গান, সামরিক যুদ্ধাস্ত্র, সব ধরনের খুচরা যন্ত্রাংশ বা এইগুলাকে বহন করার জন্য যেসব গাড়ি বা গোলা বারুদ বা কার্তুজ, এগুলা কামান হিসেবে গণ্য হবে। অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র, ব্যানেট, তরবারি, ছুরা, বর্ষা, তীর, ধনুক অর্থাৎ দেশি বিদেশি যেগুলোই আছে সেগুলোই হচ্ছে কি? অস্ত্রশস্ত্র। গোলা বারুদ বলতে কি বোঝায়? সকল টর্পেডো, সাবমেরিন বা ডায়নামাইট বিস্ফোরক পদার্থ, এগুলা হচ্ছে কি? গোলা বারুদ। সামরিক সরঞ্জাম অর্থাৎ সরকার যেখানে গেজেট প্রকাশের মাধ্যমে সীসা, সল্ট, গন্ধক, পিটার, এগুলা হচ্ছে সামরিক সরঞ্জাম। লাইসেন্স বলতে যেখানে সে আবেদন করে সেই আবেদনের অনুমতি দেওয়া হলে সেটাকে লাইসেন্স, আর যেটা সে অনুমতি পায়, পাওয়ার পরে যেটা ব্যবহার করে সেটাকে লাইসেন্সকৃত বলে। এই হইল 4 ধারার সংজ্ঞা। তাহলে আমরা একবারে সহজভাবে মনে রাখবো, এক ধারা হচ্ছে অস্ত্র আইন 1878 হিসাবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। তবে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? যেখানে সরকারের বা সামরিক যুদ্ধ জাহাজের ক্ষেত্রে যেগুলা প্রযোজ্য সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সামরিক যুদ্ধ জাহাজ, তারপরে বাংলাদেশের ভিতরে যুদ্ধের জন্য ব্যবহৃত যেসব যুদ্ধের সরঞ্জামাদি, এগুলা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সীসা কি হয়েছে? তবে সীসা, গন্ধক, সুরা, গোলাবারুদ, গোলাবারুদ, হ্যাঁ, সীসা, গন্ধক এগুলো তো বললামই তো, এগুলা গোলাবারুদ হিসেবে গণ্য হবে না। এগুলো তো হচ্ছে সামরিক সরঞ্জামাদি, এগুলো তো বলিয়েই দেওয়া হইলো। তাহলে এক দ্বারা হইলো সমগ্র বাংলাদেশের প্রযোজ্য। কার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? যারা সরকারের দায়িত্ব পালন করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা লাইসেন্স নিয়ে অস্ত্র আমদানি, উৎপাদন, রূপান্তর, বিক্রয় করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এক দ্বারা। দুই দ্বারা হচ্ছে এই আইনের গেজেটের তারিখ হইতে এটা কার্যকর হবে। 3 দ্বারা বাতিল। 4 দ্বারা পড়লাম হচ্ছে আমরা 6টা সংজ্ঞা: কামান, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, লাইসেন্স, লাইসেন্সকৃত। তারপরে হচ্ছে 5 দ্বারা। 5 দ্বারা হচ্ছে বিনা লাইসেন্সে বা অনুমোদন ছাড়া যদি কেউ অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ। বিনা লাইসেন্সে বা অনুমোদন ছাড়া উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ। এটা কি শাস্তির দ্বারা নাকি এখানে শর্ত দিছে? একটু কথা বলবেন। সত্য। শর্ত। তাহলে 5 দ্বারা হচ্ছে বিনা লাইসেন্সে বা অনুমোদন ছাড়া। বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে অননুমোদিত। এটা কিন্তু আবার অনেকে মনে করে অনুমোদন। অননুমোদিত অর্থাৎ অনুমোদন নাই। এই জন্য আমরা সহজভাবে বললাম লাইসেন্স বা অনুমোদন ছাড়া যদি কেউ অস্ত্র শস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করে বা প্রস্তাব বা প্রদর্শন করে, ঠিক আছে, এটা কি বলছে? প্রদর্শন করা যাবে না। এখন যদি প্রদর্শন করে তাহলে তার শাস্তি হবে অন্য দ্বারায়। দ্বারাটা আমরা পরে বলবো। এখন আমরা শুধু কি শর্তটা জানি। যদি অন্য কোনো ব্যক্তির নিকট অস্ত্র শস্ত্র বিক্রয় করে তাহলে বিক্রেতা
ম্যাজিস্ট্রেট বা নিকটবর্তী থানাকে নোটিশ দিবেন 5 দ্বারা। এখন আপনি কি করবেন, আপনার লাইসেন্স আছে, আপনি লাইসেন্স নিয়ে যেই ব্যক্তির নিকট লাইসেন্স নাই তার নিকট অস্ত্র বিক্রয় করলেন, তাহলে আপনার করণীয় কি? আপনি কিন্তু অস্ত্র বিক্রয় করছেন, তাহলে আপনার করণীয় কি? ওই নাম ঠিকানা লিখে রাখতে হবে এবং ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাতে হবে। হ্যাঁ, যে এই ব্যক্তি আমার নিকট থেকে অস্ত্র কিনে নিছে, তার কাছে কোনো লাইসেন্স নাই, এটা আপনি ম্যাজিস্ট্রেট বা নিকটবর্তী থানাকে নোটিশ দিবেন 5 দ্বারায়। তাহলে আমরা 5 দ্বারা পাইলাম, বিনা লাইসেন্সে বা অনুমোদন ছাড়া অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না, অস্ত্র আইনের 6 দ্বারা। বিনা লাইসেন্সে বা অনুমোদন ছাড়া অস্ত্র আমদানি রপ্তানি করা যাবে না, বিনা লাইসেন্সে বা অনুমোদন ছাড়া অস্ত্র আমদানি রপ্তানি করা যাবে না বা নিষিদ্ধ। আচ্ছা, 5 দ্বারা আমরা আবার যাই। এখন আপনার লাইসেন্স আছে, আপনি লাইসেন্স নিছেন হচ্ছে শুধু পিস্তলের জন্য, যে আপনি পিস্তল আমদানি রপ্তানি করবেন। এখন আপনি কি পিস্তলের লাইসেন্স নিয়ে আপনি কি এসএমজি AK-47 এইগুলা কি উৎপাদন রূপান্তর করতে পারবেন বা বিক্রয় করতে পারবেন? নেগেটিভ। কেন পারবেন না? আপনার তো লাইসেন্স আছে। এখানে যতটুকু লাইসেন্স পারমিট বা পাস থাকার পরে যতটুকু পাস থাকবে উল্লেখ করেছে ততটুকু ব্যবহার করতে পারবেন, এর বেশি ব্যবহার করতে পারবেন না। কত দ্বারায় বলছে? এটা 5 ধারার সত্যর মধ্যে 3টা সত্যর মধ্যে একটা সত্য। এই যে হেডলাইনটা এই জন্য ভালোভাবে পড়বেন, বিনা লাইসেন্স অর্থাৎ আপনার লাইসেন্সই নাই। আরেকটা কি বলছে, অনুমোদন, বা বইয়ে বলা আছে অননুমোদিত, অর্থাৎ আপনার অনুমোদন দিছি 5টা, আপনি সেখানে 6টা অস্ত্র বিক্রয় করতে পারবেন না। আপনাকে অনুমোদন দিছি পিস্তলের, আপনি সেখানে AK-47 আপনি প্রস্তুত করতে পারবেন না। আপনাকে এই মেশিন গানের জন্য, LMGর জন্য আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে, সেখানে আপনি কি করতে পারবেন না, কামান ব্যবহার করতে পারবেন না বা কামান উৎপাদন বিক্রয় করতে পারবেন না। অর্থাৎ আপনাকে যেইটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে আপনি শুধু সেই অস্ত্রটাই বিক্রয় প্রদর্শন করতে পারবেন। বোঝা গেল? এটা এটা হইলো 5 ধারা। ঠিক একই কথা বলা আছে 6 ধারার মধ্যে, যে আপনি বিনা লাইসেন্সে অনুমোদন ছাড়া আপনি আমদানি রপ্তানি করতে পারবেন না। এখন আমদানি রপ্তানি করতে গেলে আপনি কিভাবে করবেন? যতটুকু আপনাকে দেওয়া হয়েছে ততটুকুই আপনি স্থল, জল, নৌপথে সব দিকে আপনি আমদানি রপ্তানি করতে পারবেন। তবে যদি আপনাকে কোনো শর্ত বা কোনো অনুমোদন দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করতে বা আমদানি রপ্তানি করতে পারবেন না। এখন আপনি ব্যক্তিগত লাইসেন্স ব্যবহারের জন্য অনুমোদন নিছেন, এখন এখানে কি আপনি কামান আমদানি করতে পারবেন? না, পারা যাবে না। পারা যাবে না। এটা ওই আপনাকে মনে রাখতে হবে, যেখানেই আমাকে ছোট অস্ত্র জন্য আমাকে লাইসেন্স দেয় সেখানে আমি বড় অস্ত্র ব্যবহার করতে পারবো না। আর আমি যখনই আমদানি রপ্তানির ক্ষেত্রে যাব, অবশ্যই আপনি যেহেতু একজন অস্ত্রের ব্যবসায়ী, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ছোট আর্মস যেগুলা আছে আপনি সেগুলা আমদানি রপ্তানি করতে পারবেন। আপনি যুদ্ধের জন্য যেসব সামরিক সরঞ্জামাদি আপনি ওইগুলো আমদানি রপ্তানি করতে পারবেন না। এখন আচ্ছা, আমরা এগুলো প্রশ্ন শেষ করি, তারপরে এটার উপরে প্রশ্ন করব। তবে ব্যক্তিগত প্রয়োজনে অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ আমদানি রপ্তানি, কামান ব্যতীত যে কোনো বৈধ অস্ত্র শস্ত্র আমদানি রপ্তানি করতে পারবেন, কামান ব্যতীত। এখন আপনার ব্যক্তিগত প্রয়োজনে কি আপনি কামান আনতে পারবেন? পারবেন না। তবে যদি শুল্ক বিভাগের কর্মকর্তা যে কোনো সময় উক্ত অস্ত্রশস্ত্র আটক করতে পারবেন। আপনি যদিও লাইসেন্স নিয়ে আপনি অস্ত্র আনছেন, কিন্তু শুল্ক বিভাগ চাইলে আপনাকে সেটা অস্ত্র আটক করতে পারবে। এখন আপনি বলবেন যে তাহলে আমার অস্ত্র আছে, শুল্ক বিভাগ আটকাবে কেন? কারণ এই মাদকদ্রব্য আইনে বলা আছে ইমিগ্রেশন এন্ড ইমিগ্রেশন, ইমিগ্রেশন এন্ড ইমিগ্রেশন, এই যে শুল্ক বিভাগের যে গেজেটটা বা আদেশটা, এটা প্রত্যেক বছর বছর চেঞ্জ করে। শুল্ক বিভাগের গেজেটটা
এই গেজেট গেজেট বা আদেশটা প্রত্যেক বছর বছর এটা চেঞ্জ হয়। এই জন্যই, কারণ শুল্ক বিভাগ কিন্তু সব সময় এক সমান থাকে না, যেটা আমরা বলি কাস্টমস। কাস্টমসের আদেশটা কিছুদিন পর পর সরকার চেঞ্জ করে, কারণ কি এই কাস্টমসের উপরেই আমাদের অনেক কিছু নির্ভর করে, আমাদের অনেক আয়, অনেক কি প্রফিট, সেগুলো এই কাস্টমসের উপরে নির্ভর করে। এই জন্য সরকার এটারে প্রত্যেক বছর বছর চেঞ্জ করে। তাহলে ৬ ধারায় বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে আপনি কামান আনতে পারবেন না, আর লাইসেন্স বা অনুমোদন ছাড়া আপনি সেগুলা স্থল, জল, নৌপথে, আকাশপথে আমদানি রপ্তানি করা যাবে না। তাহলে আবার আমরা এক ধারায় যাই। এক ধারা হচ্ছে, আমার সাথে সাথে আপনারা মনে মনে বলবেন, এক ধারা হচ্ছে সমগ্র বাংলাদেশে 1878 হিসাবে অস্ত্রায়ন অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। তবে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? সামরিক যুদ্ধ জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সামরিক অস্ত্র ভান্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এবং যারা সরকার এবং সরকারি কর্মচারীর আদেশের দায়িত্ব সম্পাদনকারী অস্ত্র বহন করে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এক দ্বারা। দুই দ্বারা হচ্ছে গেজেটের তারিখ হতে কার্যকর হবে। তিন দ্বারা বাতিল। চার দ্বারা হচ্ছে সংজ্ঞা সমূহ। সংজ্ঞার বলার মধ্যে বলা আছে কামান, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জামাদি, লাইসেন্স, লাইসেন্সকৃত। তারপরে 5 দ্বারা বলা আছে বিনা লাইসেন্সে বা অনুমোদন ছাড়া অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না। আর যদি আপনি কোনো অনুমোদিত ব্যক্তির নিকট অস্ত্র বিক্রয় করেন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং নিকটবর্তী থানাকে নোটিশ দিবেন। 5 দ্বারা। 6 দ্বারা হচ্ছে বিনা লাইসেন্সে বা অনুমোদন ছাড়া আমদানি রপ্তানি করা যাবে না, আর ব্যক্তিগত প্রয়োজনে কামানও আনা যাবে না, আমদানি রপ্তানি করা যাবে না। 6 দ্বারা। অস্ত্র আইনের 7 দ্বারা সরকারের অনুমতি ব্যতীত মাল গুদামে অস্ত্রশস্ত্র জমা রাখা যাবে না। সরকারের অনুমতি ব্যতীত মাল গুদামে অস্ত্রশস্ত্র রাখা যাবে না। যেমন আমাদের কিন্তু সরকারি অনেক গুদাম আছে যেগুলোর মধ্যে আলু কোল্ড স্টোরেজ করে, চাল রাখে, ডাল রাখে, বিভিন্ন এই যে গুদামগুলো আছে এগুলো হচ্ছে কি মাল গুদাম। এইসব মাল গুদামে আপনি অস্ত্রশস্ত্র মজুদ রাখতে পারবেন না। এটা স্পষ্ট বলা আছে। যদিও সরকারের এই যে শুল্ক বিভাগে যদিও অনুমতি দেয়, শুল্ক বিভাগে অনুমতি দেয়, কিন্তু সরকারের অনুমোদন ছাড়া আপনি এইসব জায়গায় এগুলা রাখতে পারবেন না। সাবধান। তারপর হচ্ছে 8-9 বাতিল। 10 দ্বারা হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। অস্ত্র এবং গোলাবারুদের উপর পরিবহনের উপর নিষেধাজ্ঞা। সরকার যদি গেজেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কোনো অঞ্চলে বা লাইসেন্সের অস্ত্র গোলাবারুদ নিষিদ্ধ করতে পারবে। ঠিক আছে, সরকারি গেজেটের প্রকাশের তারিখে এই বিজ্ঞপ্তি বাতিল বা রদ করতে পারবে। এখন আমরা এত কিছু পড়ার দরকার নেই, আমরা আমাদের সহজভাবে কোনটা মনে রাখতে পারি? সহজভাবে মনে রাখতে পারি যে অস্ত্র শস্ত্র বা গোলাবারুদ পরিবহন করা যাবে না। কি পরিবহন করা যাবে না? কিভাবে? যদি আমার লাইসেন্স না থাকে যে পরিবহনের বা অনুমোদন নাই, সেই ক্ষেত্রে আমি এটা পরিবহন করতে পারবো না। এখন একজন ব্যক্তি একটা বাসের মধ্যে কি করলো, অস্ত্র নিয়ে গেল, তাহলে এটা কি তার বৈধ হইলো নাকি অবৈধ হইলো? উত্তর দিবেন আপনারা কিছু, তাহলে সহজ হবে। অর্থাৎ অনুমতি ব্যতীত আপনি লাইসেন্স ব্যতীত অস্ত্র পরিবহন করতে পারবেন না। 11 দ্বারা এক কথায় শেষ। এটা এগুলা কি শর্ত, সরি 10 দ্বারা এই পরিবহন করতে পারবেন না 10 দ্বারা। 11 দ্বারা হচ্ছে তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। বাংলাদেশ এবং বিদেশের যে কোনো মধ্যবর্তী সীমার মধ্যে যে কোনো স্থানে জাহাজ বা নৌযান বা গরুর গাড়ি ইত্যাদিতে কি করতে পারবে? সরকার তল্লাশি করতে পারবে। অস্ত্র আইনের 11 দ্বারা হচ্ছে সরকারের তল্লাশি করার ক্ষমতা, বা একটা তল্লাশি চৌকি সে স্থাপন করলো। এখন এটা কোথায় করবে? বাংলাদেশ এবং বিদেশের মধ্যবর্তী সীমানায়।
এখন আমাদের যে এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দেখা গেছে একটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে, এই বর্ডারের ভিতরে সরকার যে কোনো স্থানে সেটা সে তল্লাশি চৌকি স্থাপন করতে পারবে অস্ত্র আইনের 11 ধারা। তারপর হচ্ছে অস্ত্র আইনের 12 ধারা, সন্দেহভাজন ভাবে অস্ত্রশস্ত্র বহনকৃত ব্যক্তিকে গ্রেফতার। এটা আমরা পড়ে থাকি হচ্ছে বিনা পরোয়ানায় অস্ত্র আইনে গ্রেফতার কারা কারা করতে পারবেন। এখন যদিও কোনো ব্যক্তির অস্ত্র 11, হ্যাঁ 11 হচ্ছে যে সরকার কি করতে পারবে, এই যে বিভিন্ন সময় সরকার কি করে অস্ত্রের জন্য এই আমরা চেকপোস্ট করি না, এই যে চেকপোস্ট গুলা করি, এই চেকপোস্ট গুলা যে কোনো স্থানে করা যাবে। এখন বাংলাদেশ এবং বিদেশের সীমানার ভিতরে, অর্থাৎ মনে করেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা সীমানা আছে, এই সীমানার ভিতরে অর্থাৎ বাংলাদেশের ভিতরে যে কোনো স্থানে সরকার যদি চায় তাহলে সেটা তল্লাশি করতে পারবে যে আপনি অবৈধ অস্ত্র আনতেছেন কি না। যেমন কক্সবাজারের টেকনাফ সীমান্তে যদি সরকার একটা তল্লাশি বসায়, এখানে তল্লাশি বসায় যদি কিছু অবৈধ অস্ত্রের সংবাদ পায়, সেই ক্ষেত্রে সে তল্লাশি স্থাপন করতে পারবে। বোঝা গেল নাসরিন সুলতানা? যেমন আপনার টেকনাফ সীমান্তবর্তী এলাকার মধ্যে সরকার কি করলো, একটা চেকপোস্ট বসাইলো যে এইদিকে একটা অবৈধ অস্ত্র আসতে পারে, সেই ক্ষেত্রে এই যে সে এখানে যে তল্লাশি বসাইয়া যে অস্ত্রগুলা উদ্ধার করবে, এই জন্য এটা তার বৈধতা দেওয়াই আছে অস্ত্র আইনের 11 ধারায়। এখন আপনি বলবেন যে না আমার এটা তো খুলতে পারবেন না, না আপনার ওইটা বলার কোনো সুযোগ নাই। আপনার যদি প্রত্যেকটা বক্স খুলার জন্য বলে আপনি খুলে দিতে বাধ্য হবেন। কারণ কি, এই যে অস্ত্র আইনের 11 ধারায় সেটাই বলা আছে যে জাহাজ, নৌযান, গরুর গাড়ি, পশুর গাড়ি বা আপনার কোনো একটা বক্স অথবা মনে করেন যে কোনো একটা কার্টুন আপনি সেটা খুলে দিতে বাধ্য থাকবেন। এটা হইলো 11 এটা ওই ধারা। ফৌজি ধারাটা আসবে আর কি তখন। ফৌজি ধারাটা যে তল্লাশির এটা আসবে আর কি। তল্লাশি ওইটা তো যখন অনুমতি নিবে তখন, মানে আমি যেটা করতে পারি ক্ষমতা, এই হুম। ক্ষমতাটা সরকারে তো আমাকে দিছে, সেটাই হচ্ছে কি 11 ধারা। সরকার বললো যে আপনি অমুক জায়গার মধ্যে একটা তল্লাশি চৌকি স্থাপন করেন, এই ক্ষমতাটা হচ্ছে 11 ধারা। আর যখন আমি এটা পরিচালনা করব এটা তখন তো এটা তো স্যার এমনি স্পেসিফিক, এটা তো যে ধারা হিসেবে মানে এমনি যায় না, এটা জাস্ট তল্লাশি স্থাপনের একটা ক্ষমতা দিছে আর কি হ্যাঁ অস্ত্র আইনে। ক্ষমতা, এটা হচ্ছে ক্ষমতা। মানে নাসরিন সুলতানাকে ওইটাই বুঝাইলাম আর কি, যে এটা হচ্ছে আমি করতে পারি ক্ষমতা, কিন্তু যখনই আমি এটা করতে যাব তখন আমাকে ওই অস্ত্র আইনের 25 ধারা অনুসারে আপনাকে আমাকে সেটা অনুমতি নিয়েই কাজটা করতে হবে। কিন্তু আবার এটা যদি 11 ধারা যদি তল্লাশি চৌকিতে যদি ধরা খায়, টেকনাফ থেকে যদি অস্ত্র নিয়ে আসে ওই যে বার্মা থেকে, তখন ওই যে ফৌজদারি কার্যবিধির কি 101 102 কি ধারা ব্যবহার করা যাবে যদি হ্যাঁ এটা এগুলো অস্ত্র আইনের? আপনার তো অস্ত্র আইন তো পুরোটাই, আপনি যে আইনেই যান আপনাকে ফৌজদারি অবশ্যই অনুসরণ করতে হবে। কারণ কি, আপনার এই যে 101 2 এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে, সাক্ষীর উপস্থিতি বাধ্যতামূলক। হুম। আপনার সেটাই এই যে স্যার। সামনে আমরা আসতেছি প্রত্যেকটা আইনেই দেখবেন যে একটা আইন একটা ধারার মধ্যে বলা আছে যে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। প্রত্যেকটা আইনে, বিশেষ যতগুলো আইন আছে প্রত্যেকটা আইনে একটা ধারা দেওয়া থাকে যে ফৌজদারি কার্যবিধি আইনের প্রয়োগ। কারণ এই আইনের যত অপরাধে অনুসন্ধান বিচার তদন্ত সবকিছু হবে ফৌজদারি আইন অনুসারে। প্রত্যেকটা আইনের মধ্যে একটা ধারা দেওয়াই থাকে। বোঝা গেল? তাহলে শাস্তি হিসেবে দিতে পারবো আর কি, হ্যাঁ শাস্তি যেহেতু হিসাবে আমরা পিস্তল 19, শাস্তি হিসাবে আমরা 19 19 এর ক এইগুলো আমরা ব্যবহার করব। তাহলে অস্ত্র আইনের 12 ধারা, সন্দেহজনক ভাবে অস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার, এটা আমরা তাহলে অস্ত্র আইনের 12 ধারা হইলো সন্দেহজনক ভাবে অস্ত্র বহনকারী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এটা আমরা একবারে সহজভাবে নেব, এটা লাইসেন্স থাকুক বা না থাকুক, লাইসেন্স থাকুক বা না থাকুক, যখনই আপনার এই অস্ত্রটা নিয়ে কোনো ব্যক্তি কি করবে, সন্দেহ পোষণ করবে যে আপনি এই অস্ত্রটা অবৈধভাবে বা মানুষকে কি করছেন ভয়ভীতি প্রদর্শনের জন্য ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে তারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এটা পুলিশও পারবে,
আমজনতাও পারবে। ঠিক আছে? 12 ধারায় হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা। আর যদি কোনো জনসাধারণ গ্রেপ্তার করে তাহলে কি করবে? পুলিশের নিকট অর্পণ করবেন, আর পুলিশ ধরলে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ আমজনতা বা সাধারণ পাবলিক গ্রেপ্তার করলে পুলিশের নিকট দিবে, আর পুলিশ ধরলে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। এখন এই 1 ধারা থেকে 12 ধারা পর্যন্ত একজন একটু বলেন, কে বলবেন বলেন। এই 12 ধারাতেই আজকে শেষ করব। ধারা একে বলছে যে স্যার ওই যে এই আইন 1878 সালের অস্ত্র আইন হিসেবে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। ধারা একের কতে বলছে যে এটা হচ্ছে সমর কাজে ব্যবহার করার জন্য বা সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজ ভর্তি অস্ত্র অস্ত্র সরঞ্জাম গোলা বারুদ সামরিক ভান্ডার সম্পর্কে এই আইনের কোনো কিছু প্রযোজ্য হবে না। হুম। তারপরে ধারা একের ক্ষত সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে সরকারি আদেশে অস্ত্রশস্ত্র গোলা বারুদ সামরিক ভান্ডার উৎপাদন রূপান্তর আমদানি বিক্রয় বহন পরিবহন দখলে রাখা সম্পর্কে এই আইনের কোনো কিছু প্রযোজ্য হবে না। হুম। পরে পিআরবি এখানে পিআরবি দেওয়া যায় হয়তো 88 হ্যাঁ, ধারাটা দেওয়া পিআরবি যায়। 88, 1012 দুইটা দিবেন। 1012। তারপর হচ্ছে পিআরবি। দুই বলছে যে বলবৎ হওয়ার সময় আর কি এটা গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যে তারিখে ধার্য করবেন সেই তারিখ হতে এই আইন বলবৎ হবে। হুম। 3 ধারা বাতিল। 4 হচ্ছে যে সংজ্ঞাসমূহ হচ্ছে যে প্রথমটা হচ্ছে কামান। তো কামান বলিতে হালকা কামান মোটরস ওয়াল পিসেস মেশিন গান কামান বহনের গাড়ি বা অন্যান্য যন্ত্রাংশকে কামান বলা হয়। আর অস্ত্রশস্ত্র হচ্ছে যে অস্ত্রশস্ত্র বলতে সকল প্রকার আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র যেমন তীর ধনুক ছোরা চাপাতি বর্ষার ফলক রামদা দা তরবারি অস্ত্র তৈরির যন্ত্রাংশকে অস্ত্রশস্ত্র বলা হয়। হুম। গোলাবারুদ গোলাবারুদ বলতে যে সমস্ত বিস্ফোরক জাতীয় পদার্থ যেগুলা বিস্ফোরণ ঘটায় অথবা গান কটন গান পাউডার গান ফ্লিন্ট বা গান ডায়নামাইট। ওয়ার্স ফিউজ। হ্যাঁ ফিউজ এগুলো গোলাবারুদ হিসেবে গণ্য হবে, তবে সীসা গন্ধক এবং সোরা গোলাবারুদ হিসেবে গণ্য হবে না। হুম। তারপর হচ্ছে যে সামরিক সরঞ্জাম বলতে সমর কাজে বা সামরিক কাজে ব্যবহার করার জন্য সরকার কর্তৃক অনুমোদিত জিনিসপত্র দ্রব্যাদি বা অস্ত্রশস্ত্রকে বলা হয়েছে সামরিক সরঞ্জামাদি। আর এখানে সীসা লাইসেন্স গন্ধক এগুলা দিবেন না? সীসা গন্ধক সল্ট পিটার এটা এগুলো হচ্ছে দেওয়া যায় সামরিক সরঞ্জাম। সরঞ্জাম। সীসা আর একটা গন্ধক হচ্ছে যে সল্ট লাইসেন্স, পিটার এইগুলা হচ্ছে সামরিক সরঞ্জাম। আর লাইসেন্সটা হচ্ছে যে লাইসেন্স বলিতে গিয়া আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ ব্যবহার করিবার জন্য আবেদন করা হয়। সরকার কর্তৃক স্বাক্ষরিত সিল মোহরযুক্ত যে অনুমতি পত্র দেওয়া হয় তাকে লাইসেন্স বলে আর কি। আর আরেকটা হচ্ছে যে লাইসেন্স কৃত হুম। অস্ত্র আইনের 4 ধারা এগুলা। আর অস্ত্র আইনের 5 ধারাতে বলছে যে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র গোলাবারুদ উৎপাদন ও রূপান্তর হুম। বিক্রয় নিষেধ। যদি পাস বা অনুমতি বা লাইসেন্স বা পারমিট থাকে তাহলে উৎপাদন ও রূপান্তর বিক্রয় করতে পারবেন হুম। যদি ফার্স্ট থাকে। হুম। এটাতে 3টা শর্ত আছে, যে সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে লাইসেন্স পারমিট বা পাস ব্যতীত কোনোভাবে অস্ত্র উৎপাদন রূপান্তর পরিবর্তন বিক্রয় করতে পারবেন না। হুম। আর একটা শর্ত হচ্ছে লাইসেন্স পারমিট বা পাস থাকার পরেও যতটুকু পাশে বা লাইসেন্সে উল্লেখ উল্লেখ করেছে ঠিক ততটুকু ব্যবহার করতে পারবেন, এর বেশি ব্যবহার করতে পারবেন না। হুম। আর আরেকটা হচ্ছে যে বিক্রেতা যার কাছে অস্ত্র বিক্রি করবেন তার নাম ঠিকানা স্থায়ী অস্থায়ী জীবন বৃত্তান্ত নিতে হবে এবং সাথে সাথে সমস্ত বায়োডাটা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাতে হবে। হুম। তারপরে 6 ধারা বলছে যে বিনা লাইসেন্সে অস্ত্রশস্ত্র আমদানি এবং রপ্তানি করতে পারবেন না। হুম। এখানে ব্যতিক্রম হচ্ছে যে কামান মোটরস ওয়াল পিসেস মোটরস ছোট কামান ইত্যাদি যদি আপনার লাইসেন্স থাকে সেক্ষেত্রে আমদানি রপ্তানি করা যাবে না। যদি আপনার কাছে লাইসেন্স থাকেও আপনি আমদানি রপ্তানি করতে পারবেন না, এটা অবশ্যই সংস্থা অথবা সরকারি ভাবে আপনাকে আনতে হবে।